তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন কাল। আমরা তনু হত্যার বিচার না পাই, সারা বাংলাদেশ আন্দোলনে মুখরিত হয়ে যাবে। প্রধানমন্ত্রী নিজেও একজন নারী, আমরা আশা করি যে তিনি খুব ভালো রকম ভাবে বুঝবেন। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ক্যাম্পাসে ভাঙচুর, সড়ক অবরোধ, ছুরিকাঘাতে নিহত এক। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের 46,30,000 বাংলাদেশকে ফেরত দিতে অভিযুক্ত চীনা ব্যবসায়ীকে নির্দেশ সিনেট কমিটির। মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। এবং আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ইঙ্গিত। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি কামরুজ্জামান মামুন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল ছিল সারা দেশ। তনু হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবিতে ৩রা এপ্রিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। শাহবাগে বিক্ষোভ কর্মসূচির পর এই ঘোষণা দেয় তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। শাহ আলী জয়ের রিপোর্ট। কুমিল্লার কলেজ ছাত্রী সংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যার 9 দিন পেরিয়ে গেলেও অপরাধীদের এখনো শনাক্ত করা যায়নি। এর প্রতিবাদেই শাহবাগে ছাত্রদের এই বিক্ষোভ। দুপুর থেকেই কয়েক ঘন্টার জন্য শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রাখে তারা। বিক্ষোভে যোগ দেয় ঢাকা কলেজ, নটরডেম কলেজ সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও যোগ দেয় প্রতিবাদ সমাবেশে। সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, করবে কি করবে না, তা নিয়েও কোনো বড় কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই তনু হত্যার বিচারের দাবিতে ধর্ষকদেরকে ধরার জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। আমি চরম ক্ষুব্ধ। আমি এটার বিচার চাই। যে দেশে মাথার চুল টেনে ছিঁড়ে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, সে দেশে আমি এরকম আশা করতেই পারি না। আমি এটা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তদন্ত প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি জানায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে। পড়াশোনা বাদ দিয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে, অথচ আমরা আশা করি যে দেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আছে, ঠিকঠাক বিচার চলবে, কিন্তু কোনো রকম কোনো বিচার চলে নাই। বাধ্য হয়ে আমাদের নামতে হচ্ছে রাস্তায়। আমাদের যেন রাস্তায় নামতে না হয়। প্রধানমন্ত্রী নিজেও একজন নারী। আজকে এই জন্যই আমার বোঝার কথা, আমরা আশা করি যে তিনি খুব ভালো রকম ভাবে বুঝবেন। এ সময় বিক্ষোভের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী 3 তারিখে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ছাত্র ধর্মঘট সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখবে। এছাড়া তনু হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে সরকারের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তনু হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় তনু হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারে তনু মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 2 ঘন্টার মধ্যে আমরা তনু হত্যার বিচার না পাই, কেন সারা বাংলাদেশ আন্দোলনে মুখরিত হয়ে যাবে। নির্দিষ্ট খুনিদের বিচার না পাই, বিচার একটাই, ফাঁসি। ততক্ষণ যাবত আমরা তনু মঞ্চ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। প্রশাসন যেন আর চুপ না থাকে, যা ধর্ষকদের জন্য অবিলম্বে বের করে এনে ফাঁসির আওতায় নিয়ে আসা হয়। এদিকে নিহত সোহাগী জাহান তনুর লাশ উত্তোলনের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসামি শনাক্তকরণে যে সমস্ত গুরুত্বপূর্ণ আলামত বা তথ্য আমাদেরকে সহায়তা করতে পারে, সেই ধরনের তথ্য সংগ্রহের জন্যই কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং পুরো লাশ উত্তোলন করে আরো কিছু বিষয় ইনভেস্টিগেশন করতে চাই। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে আমরা লিখেছি, একজন
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। তনু হত্যার প্রতিবাদে বরিশালেও সকাল 11:30টার দিকে সরকারি বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটিও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। যারা তনুর এই মানবিক নির্যাতন করছে, আমরা চাইবো তাদের যথাযথ ব্যবস্থা নেয় এবং তাদেরকে ফাঁসিতে ঝুলাতে। এছাড়া একই দাবিতে সিলেট, ভৈরব সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। তাসবিন আফরোজ, সময় সংবাদ। হাইকোর্টের নির্দেশনার পরও ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি। বিকল্প পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় গত 2.5 বছরেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। আর এই পদ্ধতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। টু ফিঙ্গার টেস্টের মাধ্যমে ধর্ষণের পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে 2013 সালের অক্টোবরে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন রিট আবেদন করে। ওই বছরই হাইকোর্ট বিকল্প পদ্ধতি উদ্ভাবনে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি খসড়া নীতিমালা করার নির্দেশ দেয়। কিন্তু এই বিষয়ে নামমাত্র কয়েকটি বৈঠক হলেও সুনির্দিষ্ট কোনো নীতিমালা না হয় এখনো চলছে সনাতন পদ্ধতিতে ধর্ষণের মেডিকেল পরীক্ষা। গ্যাং রেপ থাকলে তার ওই জায়গাটা ভেরি মাচ টেন্ডার থাকবে। আমি টু ফিঙ্গার সাথে বুঝতেই পারবো না, অথবা ভিতরে তার ইনজুরি আছে, হ্যাঁ, সেটা আমি ইনস্ট্রুমেন্ট ঢুকানোর আগে আমাকে তো আগে পালপেট করতে হবে, সে ওই জায়গায় ইনজুরি হয়েছে কিন্তু আমাকে দেখতে হবে। তখন এখন পর্যন্ত আসে না পদ্ধতি। এখন চিন্তা ভাবনা করতেছে যে এটা ছাড়া কল্পস্কোপি করে বা করা যায় কিনা। আর মেডিকেল এই পরীক্ষা শুধুমাত্র নির্যাতিত নারীর জন্য নয়, বরং মানবতার জন্য অপমানজনক বলে অভিমত এই মানবাধিকার কর্মীর। টেস্ট করার নাম করে তাকে কিন্তু সে সেকেন্ড টাইম রেপের ভিকটিম হয়, এটা কিন্তু একটা মেয়েকে ভীষণভাবে একটা মানবাধিকার লঙ্ঘনের কাজ, এবং স্পেসিফিক এটা কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু এখন নেই, এমনকি ভারতেও কিন্তু এটা পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 3 মাসের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হলেও 2.5 বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। এমনকি সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানাতে পারেনি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটার বিষয়ে সংশ্লিষ্ট শাখায় খবর নেব এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা করব, এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে বা অধিদপ্তরের সাথে বা দায়িত্বশীল সংস্থার সাথে যদি আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয় আমরা হলো সেটাও করব। এদিকে 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট যৌন নিপীড়ন ঘটনা যাচাইয়ে টু ফিঙ্গার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি প্রয়োগের নির্দেশ দেয়। পরে 2014 সালে এই পদ্ধতিতে পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করে সে দেশের সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিদায় অনুষ্ঠানে অতিথি করাকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস এলাকায় সংঘর্ষ হয়। এদিকে এর প্রতিবাদে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ পর্বে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি করা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালায় 15-20 জন যুবক। এ সময় এমবিএ শিক্ষার্থী সোহেলকে ছুরিকাঘাত ও অপর 3 জনকে পিটিয়ে আহত করে তারা। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঘটনার প্রতিবাদে কয়েকটি যানবাহন, আশপাশের দোকানপাট ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের টিচারদেরকে নিয়ে চিফ গেস্ট করে করবো, আর মহিদিন চৌধুরীর ছেলেরা, মহিদিন ভাই ছেলেরা বলতেছে যে না, ও মহিদিন ভাইকে চিফ গেস্ট রাখতে পারে, বলতে আমরা কোনো রাজনৈতিক নেতাকে চিফ গেস্ট রাখবো না। আমরা ভেতরে ছিলাম, পাশে সোহেল ভাইকে ছুরি মারছে, ছুরি মারার পরে তার ওখান থেকে নিচে এনে যখন আমরা বসবে নিয়ে যাচ্ছিলাম, কতগুলো ছোট ভাই নিয়ে ছিল, ছোট ভাইগুলোরও মারছে, সোহেল ভাইয়েরও মারছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি যে ছেলেটা মারা গেছে, যারা তাদেরকে মারছে তাদেরকে কিছু ছেলেকে আমরা আটক করছি। তাদেরকে এর মধ্যে যদি তারা থাকে তাদেরকে আমরা হত্যা মামলা চালান দিব। এছাড়াও আমরা আমাদের একটা সিভিল টিম আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা পাঠিয়ে দিচ্ছি। দর্শক, এই মুহূর্তে নগরীর প্রবর্তক মোড় এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ,
ধন্যবাদ মামুন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যার প্রতিবাদে কিন্তু এই চট্টগ্রামের রাজপথ এখন পুরোপুরি উত্তাল। বেলা 1:30 থেকে 2টার মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপরে তার সহপাঠী যারা রয়েছে, এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ারের যত শিক্ষার্থী রয়েছে সবাই কিন্তু এই চট্টগ্রামের যে প্রবর্তক মোড়, সেই প্রবর্তক মোড়ে এসে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। সেক্ষেত্রে তারা সেই 2টা থেকেই কিন্তু এখানে অবস্থান করছে। তাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত দোষীদের কোনো শাস্তির আওতায় আনা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের ধরার কোনো আশ্বাস দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই রাজপথ ছাড়বে না। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, তিনি কিন্তু এখানে এসেছেন এবং যারা বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছে তারা কিন্তু তখন থেকেই বলছিল যে আজম নাসির উদ্দিন এসে যতক্ষণ পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের আশ্বাস দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না। কিন্তু আমরা এখানে দেখেছি থেমে থেমে কিন্তু কিছুক্ষণ পরপর আসলে ককটেলের বিস্ফোরণ ঘটছে, এছাড়া মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে। এছাড়া সোহেলের যারা বন্ধুরা রয়েছে, বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছে, তাদেরকে কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই কিন্তু বোঝানো যাচ্ছে না। তারা বলছে যারা হত্যা করেছে এর আগেও কিন্তু আজ থেকে 9 দিন আগে তার উপর হামলা চালানো হয়েছিল। এছাড়া চকবাজার থানায় কিন্তু একটি অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু তার প্রেক্ষিতে চট্টগ্রামের পুলিশ প্রশাসন সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি। আর সেই কারণেই কিন্তু আজকের দিনে দুপুরে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এই ছেলেটিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি তারা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না। তো আমি একটু যদি জানিয়ে রাখি, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2টি গ্রুপের অবস্থান। একটি হচ্ছে আজম মেয়র, যিনি আজম নাসির উদ্দিনের অনুসারী ছিল এই সোহেল। এছাড়া আরেকটি গ্রুপ রয়েছে সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তো এখানে যারা তার বন্ধুরা রয়েছে বা ছাত্র নেতা যারা এখানে এসেছেন তারা অভিযোগ করছেন মহিউদ্দিন চৌধুরীর যারা অনুসারী রয়েছে তারাই কিন্তু তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। শুধু এই চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় নয়, আমরা দেখেছি নগরীর শেরশাহ এলাকা, এছাড়া জিএসসি মোড় এলাকা সহ আরো বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা তারা অবস্থান নিয়েছে। অনেক ক্ষেত্রে তারা আসলে ক্ষোভে ফেটে পড়ে গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া তারা এদেরকে কোনোভাবেই কিন্তু আসলে আয়ত্তে আনা যাচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেহেতু এসেছেন, আমরা তার সাথে কথা বলবো, তার আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু তারা আসলে তারা সিদ্ধান্ত নিবে আগামীকাল থেকে তারা কিভাবে আন্দোলন করবে, কিভাবে আন্দোলন ছাড়িয়ে নিবে। আমি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হলেও কিন্তু সেক্ষেত্রে এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে একসময় রাজনীতি ছিল না, কিন্তু এখন রাজনীতির আওতায় সেটি আসার পর থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু এক্ষেত্রে রাজনীতি চলতে থাকে। আর আমরা শুধু আজকে নয়, 31 তারিখ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যে MBA এর ফেয়ারওয়েল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই MBA ফেয়ারওয়েলের জন্যই কিন্তু তারা আসলে কাকে গেস্ট করবে এই বিষয় নিয়ে কিন্তু এখানে ঝগড়ার একটি বিষয় দুই পক্ষের মধ্যে। এক পক্ষ চাচ্ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনকে অতিথি করবে, আরেকটি পক্ষ চাচ্ছিল যেহেতু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা সেই সাবেক সিটি মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীকে এখানে আসলে তারা অতিথি করবে। মূলত এই দুটি বিষয় নিয়েই কিন্তু এখানে এই কোন্দলের সূত্রপাত। আমরা দেখেছি এই যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু আজকের ঘটনা নয়, বিভিন্ন সময় কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা ছাত্র নেতা রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় কিন্তু মারামারির ঘটনা ঘটে এবং এই মারামারি ঘটার কারণে কিন্তু বারবার থানায় অভিযোগ করার পরও কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আজকে যখন তারা 31 তারিখ এখানে যে ফেয়ারওয়েলের কথা ছিল সেই ফেয়ারওয়েলের অনুষ্ঠানের কথা বলছিল, সেক্ষেত্রে তখনই কিন্তু বাইরে থেকে কিছু অতর্কিত 30 থেকে 40 জনের একটি গ্রুপ এসে তখনই হামলা করে, বিশেষ করে সোহেল সহ তার যারা বন্ধুরা ছিল তাদের উপর হামলা করে। এক্ষেত্রে আমরা দেখেছি 3 জন আহত হয়েছে এবং সোহেলকে কিন্তু নৃশংসভাবে কুপিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনে দুপুরে সবার সামনে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে বিক্ষুব্ধ ফেটে পড়েছে তার যারা সহপাঠী রয়েছে, বন্ধুরা রয়েছে। সে বলেছে মহানগর ছাত্রলীগেরও নেতা ছিল এই সোহেল এবং ছাত্রলীগের নেতা থাকার কারণে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় ছিল এবং আজম নাসিরের রাজনীতির সাথে তিনি কিন্তু জড়িত। সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের ঘটনার পরপরই কিন্তু এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে, বিশেষ করে পাঁচলাইশ থানা, চকবাজার থানা সহ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এখানে এসেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এবং এখানে যারা আজম নাসিরের যারা অনুসারী রয়েছে তারা বলছে তাদের মেয়রের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতারের আশ্বাস পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তারা তার বন্ধুদের জন্য এখানে আন্দোলন চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকা থেকে সর্বশেষ খবর। পার্থ, পরবর্তীতে বিষয়ে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, বিদায় অনুষ্ঠানে অতিথি করাকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের যে সংঘর্ষ চলছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রিজার্ভ থেকে পাচার হওয়া অর্থের মধ্যে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এর কাছে থাকা $46,30,000 বাংলাদেশকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি। পাচার হয়ে ক্যাসিনোতে যাওয়া অর্থের মধ্যে $80 লাখ খরচ হয়েছে বলেও জানিয়েছেন অভিযুক্ত এই চীনা ব্যবসায়ী। আর এই ঘটনায় জড়িত দুই বিদেশি ব্যবসায়ীর জব্দ করা ক্যাসিনো অ্যাকাউন্টে 10,70,00,000 পেসোরও বেশি অর্থ রয়েছে বলে দাবি করেছেন কিম।
মঙ্গলবার দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির তৃতীয় দফা শুনানিতে তিনি এসব কথা জানান। অবশেষে মুখ খুললেন বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। মঙ্গলবার সিনেটের তৃতীয় দফা শুনানিতে বেরিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার হওয়ার বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য। প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং সিনেট শুনানিতে জানিয়েছেন, চীনের বেইজিং এর গাও এবং ম্যাকাওয়ের দিং নামে দুজন ক্যাসিনো অপারেটর অর্থ পাচারের এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শুনানিতে একটি মুখবন্ধ খাম থেকে এই দুজনের পাসপোর্টের ফটোকপি বের করে সিনেটে তাদের পরিচয় প্রকাশ করেন কিম এবং দুজনেই তার পরিচিত বলেও জানান তিনি। গাওকে অ্যাকাউন্ট খোলার জন্য আমি মায়ার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, কিন্তু সব মিলিয়ে 5টি অ্যাকাউন্ট খোলার জন্য আমার কাছে তথ্য চেয়েছিলেন মায়া, আর এই অ্যাকাউন্ট খোলার জন্য গাওয়ের কাছে $2,500 চেয়েছিল তিনি। গেল 4 ফেব্রুয়ারি ম্যাকাওয়ের ক্যাসিনো ব্যবসা বন্ধ করে ম্যানিলাতে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখান গাও এবং ফিলিপিন্সে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছেন বলেও কিমকে জানান তিনি। এরপর দিনই আরসিবিসির জুপিটার শাখায় গাও এবং দিং এর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ডলার এসেছে বলে জানতে পারেন কিম। ফিলিপিন্সে পাচার হওয়া $8,10,00,000 মধ্যে এই অ্যাকাউন্টগুলো থেকে কিমের সোলারি ক্যাসিনোতে আসে $6,30,00,000 এবং $1,70,00,000 যায় ফিলিপিন্সের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী সংস্থা ফিলরেমের কাছে। 5 ফেব্রুয়ারি রাতে ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা 8 কোটি ও মায়া দেগুইতো 2 কোটি পেসো জমা দেন সোলারি ক্যাসিনোতে। এ কাজে মায়ার ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করা হয়, আর এর একটি ছবিও আমার কাছে রয়েছে। আর এই লেনদেনের পর ক্যাসিনোর কোরিয়ান রেস্টুরেন্টে আমার সাথে মায়া দেগুইতো ও ফিলরেমের একজন প্রতিনিধি। এছাড়া গেল 9, 10 ও 14 ফেব্রুয়ারি সালুদ বাতিস্তার বাড়ি থেকে নগদ 30 কোটি পেসো এবং $50,00,000 ক্যাসিনোতে নিয়ে যাওয়ার দাবি করেছেন কিম। আর এই লেনদেনের কমিশন বাবদ কিমের কাছে $50,00,000 দাবি করেন গাও এবং দিং। সোলারি ক্যাসিনোতে দিংয়ের ডলার অ্যাকাউন্ট ইতিমধ্যেই জব্দ করা হয়েছে, সেখানে প্রায় 10,73,00,000 পেসো রয়েছে। এ বিষয়ে নির্দেশনা পেলে আমরা সেই অর্থ ফেরত দিতে পারব। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় আরসিবিসি ব্যাংকের ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত হয়েছে। ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দেয়া এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। এজি মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হক কিউসি বলেছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের ভুলের কারণেই বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হয়েছে। এমনকি ঘটনা জানতে চেয়ে চিঠি দেয়া হলেও তার জবাব দেয়নি ফেডারেল ব্যাংক। সকালে হাইকোর্টের নিজ কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, যেসব চ্যানেলের মাধ্যমে টাকা সরানো হয়েছে তার খোঁজ খবর নিতে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 24 তারিখে সব তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা চিঠি দেয়। সেই চিঠির আজ পর্যন্ত উত্তর আসেনি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে। আমরা এই চিঠির উত্তর নিব যে আপনারা কেন এই পেমেন্টগুলো করলেন, কবে আপনার কাছে ইনস্ট্রাকশন এসছে, আপনি কবে দিয়েছেন। মামলা করাই যায়, যে টাকা আমার দিয়েছে তার দেওয়ার কথা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। আমি তো ইনস্ট্রাকশন দিইনি, এটা তো ক্লিয়ার। ইনস্ট্রাকশন চোর দিয়েছে, তো চোরের ইনস্ট্রাকশনের উপর যদি কাজ করে তাহলে তো আমি বলতেই পারি যে তুমি আমার ইনস্ট্রাকশন কাজ করে আমার টাকা ফেরত দাও। কিন্তু সহজ, কিন্তু মামলা করা লাগবে না, ওরা লজ্জায় এমনি দিয়ে দিবে টাকা, আমি জানি না। আমার তো মনে হয় যে তাদের এমনি দিয়ে দেওয়া উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে যদি কোনো কারোর এই দেশীয় কারোর সম্পৃক্ত থাকে তাহলে আমরা সেটা তদন্ত করব। অনুসন্ধান তো চলছে, আপনারা জানেন সিআইডি করছে, সরকার একটি কমিটি গঠন করেছে। আমরা নজর রাখছি এই দেশীয় মানুষের সম্পৃক্ততা আছে কিনা। সো আপনাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। বাংলার সময় আরো থাকছে। আর কয়েক ঘন্টা পরই শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ততার তুঙ্গে প্রার্থীরা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি দাম বাড়ানো হবে বলেও ইঙ্গিত দেন। এভাবে আমাদের বিদ্যুতের প্ল্যান্টের ডেভেলপমেন্ট চলছে, ট্রান্সমিশনে চলছে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়ছে, লোনের পরিমাণও বাড়ছে।
সুতরাং সেই দিকে যদি ক্যালকুলেশন করি আমার মনে হয় না সামগ্রিকভাবে বিদ্যুতের দামের উপর কোনো প্রভাব বিস্তার করবে এই মুহূর্তে অন্তত। যেভাবে আমাদের ডেভেলপমেন্ট দরকার আমি মনে করি সেই কস্ট রেশিওতে একটা ব্রেক ইভেনে যাওয়া দরকার। আমি মনে করছি যে 2-4 বছর লাগবে, অন্তত 5 বছর লাগবে একটা ব্রেক ইভেনে আসাটা। এখনো সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তো আমরা তো ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসতে চাই। যত্রতত্রভাবে গ্যাস ব্যবহার করাতে কিন্তু গ্যাসের উপর একটা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি হয়েছে। এই জায়গাটাকে আমরা সঠিক ম্যানেজমেন্ট নিয়ে আসি, ইউজার ম্যানেজমেন্ট আমাদের দরকার, এটার পরিকল্পনা হয়ে গেছে। মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন তার আইনজীবীরা। তাদের প্রত্যাশা রিভিউ আবেদনে খালাস পাবেন নিজামী। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন রিভিউ মৃত্যুদণ্ড বহাল থাকবে নিজামীর। রিভিউ দ্রুত শুনানির আবেদন করার কথাও জানিয়েছেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী 3টি অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে গত 15 মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। সে রায়ে বলা হয় নিজামীর উস্কানিতে মানবতাবিরোধী অপরাধ করে আলবদর বাহিনী। 71-এ হত্যা গণহত্যাকারীদের ফাঁসির সাজায় প্রাপ্য বলেও নিজামীর রায়ে পর্যবেক্ষণ দেন আদালত। আইনি বাধ্যবাধকতায় পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ। সেই হিসাবে মঙ্গলবার সকালে নিজামীর মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। কোন কোন ক্ষেত্রে সাক্ষী যা বলেন নাই আমাদের মাননীয় বিচারক সেগুলো ভুলভাবে উত্থাপন করেছেন অসতর্কতাবশত। তা রিভিউ হলে আমরা তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে বিষয়টি দেখবেন, দেখে ন্যায় বিচারের স্বার্থে আমার আপিলকারীকে মাওলানা নিজাম সাহেবকে খালাস দেবে। এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 মানবতাবিরোধী রায়ের বিরুদ্ধে রিভিউ চাইলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেন। পরে তাদের দণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন রিভিউ নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। রিভিউটা শুধু হবে আইনগতভাবে সেই রায়তে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটার উপরে, এবং সেখানে ফ্যাকচুয়াল এক্সপেক্টটা নেই। আমরা আশা করি আমাদের এই যে 3টি ডেথ সেন্টেন্স দিয়েছে সেই 3টি ডেথ সেন্টেন্স বহাল থাকবে এবং তাকে যে শাস্তি দিয়েছে সমস্ত শাস্তিগুলি বহাল থাকবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা নিজামীর রিভিউ আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস স্থাপন প্রকল্প সহ 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুদ্রণ শিল্পগুলোকে বিসিকের মাধ্যমে মুন্সিগঞ্জের সিরাজদি খানে বিসিক মুদ্রণ শিল্পনগরী হিসেবে স্থাপন প্রকল্প এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভৌত ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া সংশোধনী প্রস্তাবের মধ্যে রয়েছে আইসিটি সংক্রান্ত আধুনিক শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক ও অন্যান্য হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সিলেট ও দিনাজপুর সহ 2য় দফায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। এসব এলাকায় সরকার দলীয় প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতেই শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তটুকু কাজে লাগাতে কর্মীদের নিয়ে প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন সিলেট বিভাগের 4 জেলার 6 উপজেলার 46টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। নিজের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিবেচনার কথা বলছেন ভোটাররা। স্থানীয় নির্বাচন এজন্য সবাই ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছে। দলীয় নির্বাচন হওয়ার কারণেই সহিংসতার ঘটনা বেড়েছে। প্রতীকের পরিবর্তে ব্যক্তিকেই নিবে। দিনাজপুরের 35টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরাও না খাওয়া ভুলে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ভোটারদের মন জয়ে ভোট চেয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার কথা জানান ভোটাররা। এলাকার উন্নতি হবে এবং কল্যাণমূলক কাজ করবে এমন ব্যক্তিকে আমি আমার ভোট প্রদান করব। বিপদে আপদে বন্ধুর মতো আমাদের সাথে যারা থাকবে তাদেরকেই আমরা আগামী 31 তারিখের নির্বাচনে ভোট প্রদান করব। যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করব। সরকার দলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও নির্বাচন নিয়ে নানা শঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে নির্বাচন কর্মকর্তা জানালেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যদি আমি নির্বাচিত হতে পারি, আমাদের জননেত্রী শেখ হাসিনার যে সমস্ত কর্মকাণ্ড আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেটা অবশ্যই পালন করার চেষ্টা করব। ইউনিয়নের সাধারণ মানুষ যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমাকে নির্বাচিত করবে। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করেছি এবং আইন শৃঙ্খলা বিষয়ে মিটিং হয়েছে। আমরা আরো একাধিক মিটিং করব। শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত হবে। এছাড়া ময়মনসিংহ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আগামী 31 মার্চ দ্বিতীয় দফায় 643টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে আছেন সহকর্মী মুজাহিদ শুভ এবং সিলেটের নান্দিরগাঁও ইউনিয়নে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শুভর কাছে। শুভ। জায়েদ, আপনি জানেন গাজীপুর জেলার 7টা ইউনিয়ন পরিষদে দ্বিতীয় দফার মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 31শে মার্চ। তারই অংশ হিসেবে আমরা সকাল থেকে এখানকার 7টির প্রায় সবকটিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। দেখছি যে এখন পর্যন্ত প্রচারণায় অংশ নিয়েছেন যারা প্রার্থী দাঁড়িয়েছেন এবং 1 ঘন্টার জন্য বৃষ্টির কারণে বিরতি থাকলেও আমরা ভেবেছিলাম হয়তো আর কেউ প্রচারণায় অংশ নেবেন না। তবে আমরা এখন এই রাতেও এই সন্ধ্যা নামার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন সংরক্ষিত মহিলা মেম্বার পদে তিনি এখনো প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা সকাল থেকে যেটি দেখছি যে প্রত্যেকটা ইউনিয়নেই সকাল 6টা থেকে শুরু করে এখন অবধি এই সন্ধ্যা নামা পর্যন্ত উঠোন বৈঠকের মাধ্যমে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দোকানে গিয়ে প্রতিটি পদপ্রার্থী যারা চেষ্টা করছেন যে শেষ সময়ের প্রচারণায় অংশ নিয়ে মানুষের ভোটটা অন্তত নিজের দিকে টানতে। তবে আমরা একটি খবর জানিয়ে রাখি যে এই প্রতিটি ইউনিয়নেই কিন্তু আমরা 1টি এবং 2টি ইউনিয়নে যেটা জানতে পেরেছি যে একজন প্রার্থী আমাদের জানিয়েছেন যে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী জানিয়েছেন যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে একটা আশঙ্কার মধ্যে কোনো ভোটার রয়েছেন। তবে আমরা সামগ্রিকভাবে যেটা বলতে পারি যে 7টি ইউনিয়নের মধ্যে প্রায় 5টি ইউনিয়নে মোটামুটি সহ অবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে ভোটকে কেন্দ্র করে যে ধরনের একটা আমেজ থাকার কথা, যে উৎসব মুখর পরিবেশ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আরো একটি কথা বলে রাখি যে আমরা যেটা জানতে পেরেছি যে নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে নির্বাচন কমিশনের যে সবশেষ প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কিন্তু তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এবং এই যে ইউনিয়নটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই ইউনিয়নে কিন্তু আমরা জেনেছি প্রায় 25,000 ভোটার রয়েছেন। তো এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এই ছিল বক্তারপুর ইউনিয়নের সবশেষ খবর। আমাদের রিপোর্টার ইকরামুল কবির আছেন সিলেটে, আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। ধন্যবাদ শুভ। সারা দেশের মতন সিলেটে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পরশু এবং শেষ 6 ঘন্টা নির্বাচনী প্রচারণা চলছে। প্রচারণা ঝটিকা সফরে আছেন বিভিন্ন প্রার্থীরা। আমি যে ইউনিয়নে দাঁড়িয়ে আছি নন্দীরগাঁও ইউনিয়ন সহ গোয়াইনঘাট উপজেলার যেই 7টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এই 7টি ইউনিয়ন পরিষদে 32 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 1,40,000 ভোটার এই 7টি ইউনিয়ন পরিষদের আগামী 5 বছরের জন্য পরিষদের নেতাদের নির্বাচিত করবেন। জায়েদ, আমি একটু বলে রাখতে চাচ্ছি যে আমি যেই উপজেলা দাঁড়িয়ে আছি এই উপজেলার পাশেই হচ্ছে কি কোম্পানিগঞ্জ উপজেলা। এই 2 উপজেলায় মোট 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী পরশু। এবং এখানে সব ইউনিয়নবাসী, প্রায় ইউনিয়নবাসী যারা আছে, এখানে একটা বাজার, সালুটিকর বাজার সহ আশেপাশে এলাকার ভোটারদের সাথে কথা বলে যেটা জানাচ্ছে, তাদের হচ্ছে গিয়ে সবচেয়ে কষ্টের এবং দুঃখের কথা হচ্ছে গিয়ে এই এলাকাটি হচ্ছে গিয়ে বাংলাদেশের একটি সমৃদ্ধ এলাকা। এই এলাকার মধ্যেই হচ্ছে গিয়ে বাংলাদেশের সব পাথর কোয়ারিগুলো অবস্থিত এবং এখান থেকে ভারী ভারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে এবং এই এলাকার রাস্তাঘাটগুলো একেবারে করুণ অবস্থা। এই করুণ অবস্থার কথা জানিয়েছেন এখানকার যারা ভোটার আছেন, তারাই বলেছেন যে আমরা ভোট দিয়ে কি করব যদি আমাদের রাস্তাঘাটের উন্নয়ন না হয়। তাদের এই কষ্টের কথা আমাকে জানিয়েছে তারা। আমরা এইখানে বেশ কয়েক ঘন্টা আছি, সবাই আমার কাছে একই অভিযোগ করছেন যে এখানে চলাচলের উপযুক্ত নয় প্রতিটি রাস্তা। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান এবং আগামী পরিষদ এই অবস্থা থেকে তাদের পরিত্রাণ দিবে কিনা সেটাই তারা জানতে চাচ্ছে। আগামী 31 মার্চ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই সিলেটের 2টি উপজেলা সহ সিলেট বিভাগের 46টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিলেটের 2টি, সুনামগঞ্জের 1টি, মৌলভীবাজারের 2টি এবং হবিগঞ্জের 1টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই উপজেলাগুলোতে 205 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 7,500 ভোটার তাদের পরিষদ নির্বাচন করবেন। তবে উৎসব মুখর পরিবেশে গত নির্বাচনের মতন 22 মার্চে নির্বাচনের মতন আগামী নির্বাচনও সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে আশাবাদী ভোটাররা, সমর্থকরা এবং প্রার্থীরা। স্থানীয় প্রশাসনও বলছেন সিলেট অঞ্চলে আসলে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না, সেই কারণে তারা আগামীতেও কোনো বিশৃঙ্খল সৃষ্টি হবে না সেটাই তারা আশা করছেন এবং সেই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী নিয়োজিত রেখেছেন সিলেটের সবকটি ইউনিয়নগুলোতে। বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে ইলেকশনের দিন। জাহেদ, এই ছিল সিলেটের নির্বাচনী সর্বশেষ প্রচারণার খবর। আপনার কাছে চলে যাচ্ছে এবার আমি। দর্শক, গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী মুজাহিদ শুভ এবং সিলেটের নন্দীরগাঁও ইউনিয়ন থেকে সহকর্মী ইকরামুল কবির জানাচ্ছিলেন দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তের খবর। বাংলার সময় আরো থাকছে। শেরপুরে শিশু রাহাত হত্যা মামলার রায় ঘোষণা, 3 জনের মৃত্যুদণ্ড সহ 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং চেক প্রত্যাখ্যান মামলায় নারায়ণগঞ্জে ত্বকির বাবা রফিউর রাব্বির জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। নির্বাচন কর্মকর্তারা যদি কাউকে জাল ভোট দিতে সুযোগ করে দেন তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা প্রয়োজন সেটাই করবে। যদি দায়সারাভাবে অবহেলা করেন অথবা কাউকে সুযোগ করে দেন, আমি আবারও বলছি, যদি কাউকে সুযোগ অন্যায় ভোট দেওয়ার অথবা সন্ত্রাসী কার্যকলাপের সুযোগ করে দেন, সে যেই হোক না কেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। যখন পরিস্থিতি যেমন আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা তখনই নিতে হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান এই রায় ঘোষণা করেন। এর আগে সকালে এই মামলায় 4 আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার বিবরণীতে জানা যায়, 2015 সালের 2 আগস্ট 8 বছর বয়সী শিশু রাহাতকে অপহরণ করে শিশুটির খালু আব্দুল লতিফ ও তার সহযোগীরা। অপহরণের 6 দিন পর নালিতাবাড়ি এলাকার মধুটিলা ইকো পার্ক সংলগ্ন পাহাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় 4 আগস্ট রাহাতের বাবা একটি মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার হওয়া 4 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 27 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত। 4 জন আসামি তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সেই জবানবন্দিতে তারা রাহাতকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। আজকের সেই আলোচিত মামলা আজকে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজকে সেই রায় হলো। 70 লাখ টাকার চেক প্রত্যাখ্যান মামলায় নারায়ণগঞ্জে নিহত ছাত্র ত্বকির বাবা রফিউর রাব্বিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজি শহীদুল আলম চৌধুরী এ আদেশ দেন। এর আগে রফিউর রাব্বি আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জমি সংক্রান্ত বিষয়ে 2012 সালের 8 ও 15 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জালাল উদ্দিন আহমদকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আলাদা দুটি চেকে 70 লাখ টাকা দেন রফিউর রাব্বি। পরবর্তীতে চেক দুটি প্রত্যাখ্যাত হলে রাব্বিকে আসামি করে একই বছরের এপ্রিল মাসে একটি মামলা করেন জালাল উদ্দিন। পরে 2015 সালের 24 জুন আদালত রাব্বির অনুপস্থিতিতে 1 বছরের কারাদণ্ড এবং 2 কোটি 10 লাখ টাকা জরিমানা করেন। পরবর্তীতে 35 লাখ টাকা জমা দিয়ে উচ্চ আদালতে আপিল করেন তিনি। উচ্চ আদালত রায় বহাল রেখে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা উচ্চ আদালতে যাব, আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার পারবো। আর একটা কথা হচ্ছে যে আজকে এই মামলাটায় এই শামীম ওসমানের মামা শ্বশুরের মামলা বলেই আজকে মামলার পরিণতি এরকম হতে আমাদের এখানে জমিও হারালো, ছেলেও হারালো, বাবা জেলে গেল। শরীয়তপুরের ডামুড্ডায় দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। সকালে শিশুটির বাবা বাদী হয়ে ডামুড্ডা থানায় মামলাটি দায়ের করেন। সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নির্যাতিতার পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশ। সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ সময় নির্যাতিতা শিশুর বাবা মা অভিযুক্ত রাব্বির বিচারের দাবি জানান। এদিকে আসামি রাব্বিকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। গত 17 মার্চ প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর থেকেই ধর্ষক রাব্বির পরিবারের হুমকির কারণে অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছিল নির্যাতিতা শিশু ও তার পরিবারকে। মুন্সিগঞ্জের তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী আকবরকে প্রতিপক্ষ প্রার্থী প্রাণনাশের হুমকি দেয় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে শ্রীনগর উপজেলার তন্তরবাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তন্তরবাজার ও এর আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে আবারও তন্তরবাজারে গিয়ে শেষ হয়। এর আগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আকবর অভিযোগ করে জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজন নির্বাচনী প্রচারণার বাধা দেয়া সহ হত্যার হুমকি দিচ্ছে। যশোরে শুরু হয়েছে কৃষি উপকরণ বিক্রেতাদের সংগঠন AIRN এর আয়োজনে দুদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও USAIDর সহযোগিতায় শহরের টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির। এ সময় সেখানে USAID ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এই মেলায় 36টি কৃষি উপকরণ বিক্রেতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার 7টি স্টল অংশ নিয়েছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত 1, ক্যাম্পাস বন্ধ ঘোষণা। তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন কাল। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের $46,30,000 বাংলাদেশকে ফেরত দিতে অভিযুক্ত চীনা ব্যবসায়ীকে নির্দেশ সিনেট কমিটির। মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। এবং আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ইঙ্গিত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।